তাই না, আপনি মিউট হয়ে আছেন। হ্যাঁ, এখন শোনা যায় নাকি দেখো? জি জি। ওকে ওকে। সমস্যা। ওকে, সবাই তো আসা গেছে, কারণ তোমরা জানো যে জুমে একটু সমস্যা হচ্ছে আজকে থেকে মানে কালকে রাত থেকে। হ্যালো, শোনা? হ্যালো, কেউ আনসার দাও তো। জি স্যার। হ্যাঁ ঠিক আছে। জুমে সমস্যা হচ্ছে কারণ আমাদের চরিত্রের কারণে। কি চরিত্র জানো তো? এখন তো এই ক্রাইসিস মোমেন্টে তোমার বিভিন্ন ভার্সিটি, পাবলিক, প্রাইভেট সবাই অনলাইনে ক্লাস নেওয়া শুরু করছে, এবং এটা খুবই এক্সপেন্সিভ হওয়ার কারণে আমরা কিন্তু বাংলাদেশ সরকারের যে বিডিআরএন অর্গানাইজেশন আছে তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং গেছে সব ইউনিভার্সিটি, মানে ফ্রি ইউজ করার জন্য। নাহলে জুমে কিন্তু বেশ কয়েকদিন পরে আর ইউজ করতে দেয় না জুম। মনে করো প্রথমে তো 40 মিনিট পরে দেয়, পরে আর দেয় না। তো আমাদের তো দরকার সব সময়। আমি তার টেম্পোরারির জন্য নিলাম, তাহলে ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা ওই যে সরকারের সাথে বিভিন্ন ইউনিভার্সিটি, আমাদের ইউনিভার্সিটিও গেছে, তো তারা তোমার সমস্যাটা হলো যে সবাই যখন নেওয়ার পরে জুম আমাদেরকে ফ্রি দিয়েছে তোমার সরকার, যাতে আমরা এটাকে একাডেমিক কাজ ইউজ করি, কিন্তু দেখা গেল যে অনেকেই এটা তাদের প্রাইভেট কাজ ইউজ করা দিচ্ছে। হয়তো তাদের বাচ্চারা নিজের পরিবার আরেক পরিবারের সাথে গল্প গুজব করতেছে, রান্না বান্না আলাপ করতেছে, ঘন্টার পর ঘন্টা জুম চলতেছে, অথচ জুমে অন্যরা হয়তো জুমে লাইন পাইতেছে না ক্লাস নেওয়ার জন্য। জুম দেখলো যে অনেক ঝামেলা, বিভিন্ন জন দেখে ওরা খোঁজ খবর করে দেখলো যে অনেকে এরকম নিজস্ব প্রাইভেট কাজে জুম ইউজ করা শুরু করছে। তো ওগুলোকে রিসাফল করতে গিয়ে অনেক বাদ দিছে, এটা করতে কালকে রাত্রে মানে হ্যাপাজাক করে ফেলাইছে তোমার জন্য। আমাদের তুমি দেখতেই পাইতেছো, আমরা একটা লিঙ্ক দিছি তোমাদেরকে, একটা নতুন সিস্টেমে এই লিঙ্কটা। এখন তোমরা কি লিঙ্কটা জয়েন করো নাই? জি স্যার। জাস্ট লিঙ্কে ক্লিক করছো, খুব ঝামেলা ছাড়া আরামে এন্টার হয়ে গেছে, রাইট? জি স্যার। না, তো এই ঝামেলাটা এখন আগে যেগুলো ঘুরে আসতো, বাট যদিও ইজিটা হয়েছে, বাট সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। ওরা করলো কি, তোমার আমাদের যে নর্মাল অ্যাকাউন্ট প্রসিডিওর থেকে চেঞ্জ করে একটা গেটওয়ে অন্যভাবে সেট আপটা বানায় ফেলছে, যাতে ধরতে পারে যে কারা প্রাইভেট ফরম্যাটে কাজ করতেছে, জুমকে ইউজ করতেছে, একাডেমিক না। সেই জন্য ওরা করলো কি, আমাদের অ্যাকাউন্টগুলোকে চেঞ্জ করে নিজেরাই চেঞ্জ করছে, নিজেরাই এটা করছে। যেই ঝামেলাটা আমার হয়েছে স্পেশাল, অন্যদেরও হয়েছে, আমারটা হয়েছে। আমার ব্যাপারগুলো ক্লাউডে যত মিটিং আমরা আপলোড করে রাখছিলাম সব গায়েব হয়ে গেছে। বুঝতে পারছো কিছু? হ্যালো? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। তো আমাদের প্রিভিয়াস ইভেন ভাইবা, আমরা লাস্ট যে সেকেন্ড রাউন্ড ভাইবাগুলোর ভিডিওগুলো ক্লাউডে আপ করা ছিল। জুম থেকে আমরা যেদিন ক্লাস নিচ্ছিলাম আমি সবগুলো ক্লাউডে আপ, জুম ক্লাউড আছে একটা, যেখানে ডেস্ক মানে পিসিতে না, ওই ক্লাউডে রাখলে তোমার পিসিতে আর মানে ইয়া করতে হয় না, এত বিগ বিগ ফাইল খামাকা, এক একটা 2 গিগা 3 গিগা 1 গিগা করে ফাইল হয়, সেটা আমরা ক্লাউডে রাখলে আমাদের পিসি কোনো সমস্যা নেই। কিন্তু এই যে গতকালের এই ঝামেলায় সমস্ত ক্লাউডের মিটিং সে গায়েব করে ফেলছে। আমি খুঁজছি, পাচ্ছি না, দেখি কি করা যায়, দেখা যাক। বাট আজকে আমাদের ক্লাস আমরা শুরু করি। ওকে, তোমাদের সবাই চলে আসছো এবং কোনো রকম ঝামেলা ছাড়াই। এবং ইন দ্য মিন টাইম তোমরা সি ব্যাচ শনিবারে তোমাদের 10টায় ক্লাস আছে তোমরা জানো, এবং তোমাদের ভাইবা শুক্রবার যারা ভাই বাকি আছে তারা আড়াইটায় ভাইবার জন্য উপস্থিত থাকবা। ভাইবার কোনো সিলেবাস নাই, যেটা তুমি জানো লাস্ট পর্যন্ত যাবে যা আছে। বাট যারা দুর্বল টাইপের তাদের হয়তো একটু রয়েছে জিজ্ঞেস করা হয়, বাট যারা একটু ভালো সিজিপি স্পেশালি 3.5 অ্যারাউন্ডের কাছাকাছি তাদেরকে মোটামুটি একটা বেসিক কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়, বিকজ তার সিজিপি এত হাই যেহেতু সে নিশ্চয়ই জানে ভালো, এটা ধরে নেওয়া হয়। সো ওকে, আজকে আমরা শুরু করতেছি, তোমাদের আমরা রেকর্ড অন করতেছি। এই রেকর্ড আমরা নিজস্ব কম্পিউটার এখন সেট করতেছি, কারণ ওই রিক্সা নিব না আমরা। এন্ড স্ক্রিন শেয়ারিং এ যাচ্ছি। ইন দ্য মিন টাইম
তোমাদের কারো কোনো কিছু জিজ্ঞেস করার আছে কিনা? মানে কিছু মানে কোনো কিছু গত ক্লাস বা সামথিং বা কিছু কারোকে জিজ্ঞেস করার আছে? ওকে, কারো কিছু জিজ্ঞেস করার নাই। তাহলে আমরা ইয়েস ছিল স্যার। হ্যাঁ বলো আগে। অবশ্যই তুমি কিন্তু হয়তো কথা বলতেছো, সেক্ষেত্রে আনমিউট অবস্থা থাকবে, সেই জন্য অবশ্যই তুমি খেয়াল রাখবে যে ফার্স্টে তুমি আনমিউট হয়েছো কিনা। স্যার এই যে আপনার এক আর মুখের কাছে ইয়েটা নিয়ে আসো। 2.6.2 স্যার, এটা কি স্যার সিম্পলি সাপোর্টেড বিম? না আমি তোমাদেরকে দেখাই দিছি, ওই বাইরের দরকার নাই পড়া। প্রথমটা দেখাইছি ওটা হলো মোমেন্টের, বাকি তো দেখাই দিলাম একটা এক্সট্রা বিম, তারপর একটা ক্যান্টিলিভার বিম, এবং এক্সট্রা থেকে কিভাবে ইন্টার করা যায় ওখান থেকে বুঝাই দিছি। আর তোমাকে ক্যান্টিলিভার বিমের ওই ডেটাগুলো কিভাবে চেঞ্জ করে তুমি মিডিল সিম্পলি সর্ট করতে পারো সেটাও দেখা দিচ্ছি। কিন্তু ক্লিয়ার? স্যার এই যে এক্সটেরিয়রটা ইন্টেরিয়র যখন করতে যাচ্ছে, মানে 2.6.7 যখন, এখানে কিন্তু এক্সটেরিয়র দিয়ে দেওয়া আছে, আপনি বলছিলেন ইন্টেরিয়র দিয়ে করতে। তো স্যার সেখানে গিয়ে আপনার স্যার কি আসে স্যার, 9 আসে। আবার সরে গেছে তোমার পরে মুখটা, যখন মুখের সামনে আনো। মিড স্প্যানও মিড স্প্যানেরও স্যার এজটা ঠিক আছে, কিন্তু স্যার যখন ইন্টেরিয়র সাপোর্ট করতে যাই তখন স্যার কোনোভাবে মিলতেছে না স্যার এজটা। তুমি কি বলতে চাচ্ছ যে এই তাহলে কি স্যার ডি কি চেঞ্জ করতে হবে প্রথম থেকে? হ্যালো? হ্যালো। হ্যাঁ তোমার জি স্যার। সমস্যা বলতে কি বুঝাও? তোমার রোম্যাক্স ক্রস করে যায় এরকম কিছু একটা? হ্যালো? না স্যার, মানে বার মিলতেছে না স্যার, এটা বার মিলতেছে না স্যার। মিলবে না কেন? মিলাও, এবং সেটা রোম্যাক্স যদি একটু বেশিও হয়, ইকোনমিক না হয়, রোম্যাক্স ক্রস না করলেই তো হলো। তুমি যেভাবে মিলাবা তো ডেফিনেটলি মিলাইতে হবে, এবং এটা কোনো ব্যাপার না। বেবি বেস্ট অপশন পাচ্ছ না, কাছাকাছি যাচ্ছে না, হয়তো অনেক বেশি চলে যাচ্ছে, যেটাই হোক তুমি যখন তুমি যখন রোম্যাক্স চেক করবা, রোম্যাক্স যদি ক্রস না করে দ্যাট ইজ ওকে। ইঞ্জিনিয়ারকে তো স্যার রোম্যাক্স স্যার পার হয়ে যাচ্ছে। হ্যাঁ রোম্যাক্স পার হয়ে যাচ্ছে স্যার। হ্যাঁ এখন বললো আবার রোম্যাক্স পার হয়ে যাচ্ছে, একটু আগে বললা যে বার মিলতেছে না। বার মিলা এক জিনিস স্যার না। ওই তো স্যার, বার মিলতেছে কিন্তু স্যার রোম্যাক্স পার হয়ে যাচ্ছে। হ্যাঁ না, কে জানি বললা যে বার মিলতেছিল না, ওইটা বলছিল দেখে বলেছিলাম। যদি বার মিললো বা রোম্যাক্স ক্রস করে যায়, কোনো মতে কিছু করা যাচ্ছে না, মানে রোম্যাক্স ক্রস করতেই সে এরকম কিছু একটা। জি স্যার। ওকে দ্যাট রোম্যাক্স ক্রস করে এক 2 লেয়ার না 1 লেয়ার ধরেছিলে? এক লেয়ার স্যার। 2 লেয়ার ধরলে আর হবে না, কারণ 2 লেয়ার ধরলে আরো তাড়াতাড়ি রোম্যাক্স ক্রস করবে, কারণ স্কিল আরো বড় হবে। এক লেয়ার স্যার, এক লেয়ার। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। 2 লেয়ার ধরলে তো হবে না, কোনো অপশন নাই। ওকে, তোমাকে আর কোনো অপশনই নাই, তোমাকে যেই যেই এজটা পেয়েছিলা ওই এজটাকে মানে নতুন করে আবার নতুন করে করতে হবে। যেই ফার্স্টে তুমি নতুন করে শুরু করলে তোমার এরকম হবে যে তুমি ফর্মুলাতে বের করবা এইচ মিনিমাম এত, ঠিক আছে? ঠিক আছে, and তারপর তুমি লেট এইচ ইকুয়াল টু এত ধরে নিলা। মনে করো এইচ আসছে তোমার 12 ইঞ্চি, কিন্তু তোমার ঝামেলার কারণে তুমি এইচ লেট এইচ করে 14 ইঞ্চি ধরে নিবা। এরকম করে আবার নতুন করে অঙ্কটা করতে হবে। বাকি প্রসিডিউর তাহলে স্যার পুরো ম্যাথটা তো স্যার আবার আবার করতে হবে স্যার। করতে হবে সেটা। মানে এটা এটা একটা ট্রায়াল হিসাবে তুমি এটাকে রেখে দিতে পারো বা ফেলে দিতে পারো, তুমি আবার নতুন করে শুরু করবা। কারণ এখানে যেমন ওই সময় ডি যদি ওকে না হয় তখন আমরা ইমিডিয়েট শুরু করে ফেলতে পারি। মনে করো ডি ওকে হইলো না, তো ইমিডিয়েট নিচের লাইনে আমরা কিন্তু নতুন করে শুরু করতে পারি। এখানে কিন্তু তা না, এখানে ডি ওকে হয়ে আসছে, ক্ষেত্রে তো এখানে তো আর কোনো উপায় নাই যে কিছু বলা যে ডি ওকে হয় না দেখে আমি এইচ বাড়াচ্ছি। এখানে তোমার রোম্যাক্স ক্রস করে যাচ্ছে, সুতরাং সেই জন্য তুমি নতুন করে যখন অঙ্কটা লাগবে তখন ফার্স্টে আবার আগের মতো বি ধরবা, এইচ ধরবে। তার for to maintain the singly reinforced beam বা to maintain the row less than row max, let h equal to একটা বড় h ধরে নিবা। মনে করো আসলো 14 ইঞ্চি, let to maintain অথবা for row less than row max, এই কথাটা লিখেও লিখতে পারো।
for rho less than rho max, let h equal to 16 ইঞ্চি। সো এরপরে ডি বের করলা, এক লেয়ার দুই লেয়ার এক লেয়ার ধরে, এরপরে আবার যা যা যেভাবে করে গেছে সেভাবে করে যাও। ওকে, তাহলে তো স্যার আবার ওই স্যার মোমেন্ট মিড স্প্যান ওগুলো তো আবার বের করতে হবে নাকি স্যার? হ্যাঁ সব 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 রিক্যালকুলেট করতে হবে, ডি চেক করতে হবে আবার, সব মানে সোজা কথা নতুন করে যা আছে শুরু করতে হবে first। যেটা ডি চেকে ঝামেলা না হলে ওটাতে যেটা অনেক কিছু করতে হয় না, বাট এখানে করতে হবে সব, কারণ তুমি নিজেই জানো না এইচ কতটুকু বাড়াইছে। যেমন ডি ওকে হইলো না, তাহলে তো ডির সাথে আড়াই যোগ করে একটা আইডিয়া পাওয়া যায় আমার নতুন এইচ এর মানটা কত আসতেছে, সেক্ষেত্রে আমরা কনফার্ম হয়ে যাচ্ছি যে ডি আর চেক করা দরকার নেই। কিন্তু এখানে রো মিলতেছিল না, তো রো ম্যাক্স ক্রস করে যাচ্ছে, সুতরাং এখন তোমাকে এইচ বাড়াতে হচ্ছে। এখন কতটুকু বাড়াবা, 14 ছিল 16 নিলে হবে না 18 নিলে হবে, এটা কিন্তু তুমি এখনো জানো না। তো স্বাভাবিকভাবে ওইটা ওইভাবে আসলে বেটার হবে। সো স্যার বেসটা স্যার আমরা যে প্রথমে 12 ধরে নিচ্ছি স্যার, এটা কি মানে বেস তো স্যার মানে ওই কনস্ট্যান্ট ওটাই থেকে যাবে নাকি এইচ স্যার? উইথ বি স্যার, বি বি বি, হ্যাঁ বিটা 12, আমরা আগে বলতেছি যে বির উইথ বাড়ি আমাদের লাভ নাই, বির উইথ বাড়ি আমাদের লাভ নাই, কারণ বিমের স্ট্রেংথ নির্ভর করে তার ইফেক্টিভ ডেপথের সাথে। সুতরাং তুমি যদি একটা বিমকে হাইলি স্ট্রেংথ বানাতে চাও, বেশি মোমেন্ট নিতে হবে তার, তাহলে সেক্ষেত্রে তার ডি বাড়ানোটা সবচেয়ে যুক্তিযুক্ত। বি বাড়লে খুব একটু ইফেক্টিভ হবে না। ক্লিয়ার? স্যার। স্যার আরেকটা স্যার, স্যার আমরা যখন স্যার এই সূত্রে বসায় এইচ বের করতেছি, তো ওইখান থেকে স্যার ক্লিয়ার কভার বাদ দিয়ে এইচ বের করতেছি। সাপোজ ধরেন স্যার আমাদের এইচ যদি স্যার 17.5 আসে, আর বি মুখের সামনে রাখো তোমার মাইকটা, চেক করার সময় যদি স্যার অনেক কম আসে, যেমন স্যার 12, আবার বলো তোমার স্যার মাইক পরে যদি ডি সুই স্যার অনেক কম আসে কিংবা 12, 13, কি? স্যার বলতেছিলাম যে আমরা যে ডি বের করে নেই, ডি ধরেন স্যার আমরা বের করলাম স্যার 16 কিংবা 17, পরে যখন ডি চেক করি তখন মনে করেন ডি অনেক কম আসলো 8 কিংবা 9, তাহলে স্যার তখন কি স্যার আমরা ওই আগেরটাই রাখবো না ডি যেটা চেক করে আসছে ওইটা নিয়ে কাজ করবো আবার? তো তুমি যদি মিনিমাম এইচ ফর্মুলা থেকে ডি বের করো এবং এরপরে গিয়ে ওইটাকে চেক করো, তারপরে রিকোয়ার্ড ডি কম আসলেও এখানে ডি চেক করার কোনো বাড়াবার উপায় নাই, বিকজ তুমি যে ফর্মুলাটা ইউজ করতেছো সেটার মিনিমাম এইচ ফর্মুলা, ওইটা দিয়ে যদি ডি আসে, যা ডি মনে করো তোমার আসলো 13, বাট তোমার ডি চেকে রিকোয়ার্ড ডি লাগতেছে 8 ইঞ্চি, বাট ওইটাতে আসছিল 13 ইঞ্চি বা 12 ইঞ্চি, এক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে বিমের ডেপথ কমাইতে হবে, কিন্তু এখানে কমাইতে পারবে না, বিকজ দিস ইজ দি মিনিমাম ডেপথ থেকে তুমি বের করছিলা ডিটা। কিন্তু তুমি যখন রো ম্যাক্স এর ঝামেলায় এইচ বাড়াইছো, ছিল আগে 12, চিন্তা করলা যে ঠিক আছে একেবারে এইচ 16 ধরেই করি, 16 ধরে করলে ডি আসলো মনে করো মানে 16 থেকে তুমি আড়াই বাদ দিলে যা হয়, তো ওই ডি তারপরে তুমি যখন ডি চেক করতে গেলা দেখা গেল তোমার ডি আছে কথার কথা তোমার 13.5, কিন্তু লাগতেছে তোমার ডি 12, এই ক্ষেত্রে তুমি ইচ্ছা করলে এইচ ছোট করতে পারবা, বিকজ তুমি তো এইচ মিনিমাম এইচ ফর্মুলা দিছিল 12, বাট তুমি ধরছো বা 14, তুমি ধরছো 16। ক্লিয়ার? জি স্যার। ওকে, Clear. সো আমরা চ্যাপ্টার 4 যেটা ছিল তোমার ডিজাইন অফ স্টিরাপ অর ডিজাইন ফর শিয়ার যেটাকে আমরা বলি, আমরা তোমার গত ক্লাসগুলোতে বারবার বলে আসতেছিলাম যে স্টিরাপের ক্ষেত্রে আমাদের কিন্তু সবচেয়ে বেশি উদাসীনতা, এবং সেক্ষেত্রে স্ট্রাপ বাট স্ট্রাপের কাজই সবচেয়ে বেশি, এবং হাই রাইজ বলো অথবা উইন এবং আর্থকোয়েকের কনসেপ্টেরই বলো, যে কোনো কারণেই বলো, যে যে পুরো বিল্ডিং কে যে সেভ করে সে হচ্ছে কলামের টাই আর বিমের স্ট্রাপ। মেইন বার কিন্তু তখন কোনো কাজই লাগে না, মেইন বার তখনই ভূমিকা ভালো কাজ করে যখন সে লো রাইজ বিল্ডিং হয় এবং ফ্লোরের লোড বেশি থাকে তখন, কিন্তু বিল্ডিং সবচেয়ে বেশি দুর্বল থাকে হাই রেজের ক্ষেত্রে, অথবা সবচেয়ে বেশি সে দুর্বল হয়ে পড়ে লেটারাল লোডের সময়, ঘূর্ণিঝড়ের সময় অথবা আর্থকোয়েকের সময়, কারণ বিল্ডিং ভার্টিক্যাল একটা পার্ট, বিল্ডিং কে বলা হয় ভার্টিক্যাল ক্যান্টিলিভার, কোনো নাম শুনেছে ভার্টিক্যাল ক্যান্টিলিভার? ভার্টিক্যাল ক্যান্টিলিভার সে কিন্তু ভার্টিক্যাল লোড নিতে পারবে, ভার্টিক্যাল লোড নেওয়ার ক্ষমতা আছে তার, যেমন গ্র্যাভিটি লোড, ডেড এন্ড লাই,
এবং ডেড এবং লাইভ এই গ্র্যাভিটি লোডের কারণে যে ডিফ্লেকশন আসছে বিমে অথবা স্ল্যাবে, তার জন্য মেইন বার বা টেনসাইল বার গুড এনাফ। কিন্তু যখন এই ভার্টিক্যাল ক্যান্টিলিভারে তোমার লেটারাল লোড চলে আসে, তখন তার প্রচন্ড পরিমাণে কি হয়, লেটারাল ডিসপ্লেসমেন্ট, যেটা তোমরা শুনছো সয় বলা হয় এটাকে। এই লেটারাল ডিসপ্লেসমেন্ট থেকে ওভারটার্নিং মোমেন্ট অনেক বড় হয়ে যায়। যত বাড়বে লেটারাল লোড তত ডিসপ্লেসমেন্ট বাড়বে, সয় বাড়বে তত ওভারটার্নিং মোমেন্ট বাড়বে। আর এই যে ম্যাটার্সটা, শুধু তাই না, সে যদি শুধু লেটারাল লোড হয়ে আসতো তাহলে তো মোটামুটি তাও হজম করা যেত, কিন্তু সমস্যাটা হচ্ছে উইন্ড কিন্তু ঘূর্ণিঝড় যেটা স্পিডে আসে, যখন সে টার্নিং পজিশন দিয়ে আসে, টুইস্টিং মোডে থাকে। আর্থকোয়েক হচ্ছে রিভার্সেবল অথবা রিসাইক্লিক লোড। আর্থকোয়েকে কিন্তু এমন না যে ডান বাম করে পেন্ডুলামের মতো, তা না, আর্থকোয়েকেও কিন্তু টুইস্টিং মোডে থাকে। আর্থকোয়েকের লোড বলো অথবা ঘূর্ণিঝড়ের টুইস্টিং লোড বলো, সবই কিন্তু পুরো বিল্ডিংটাকে টুইস্ট করানোর চেষ্টা করে, যেখান থেকে সৃষ্টি হয় টোরশন। তোমার নাম শুনছো, টোরশন হচ্ছে টুইস্টিং ক্যাপাসিটি অফ দি বিল্ডিং। আর এই টুইস্টিং কামানের হজম করার, প্রিভেন্ট করার একমাত্র হাতিয়ার হচ্ছে কলামের টাই আর বিমের কি স্ট্রাপ। এখন আমরা প্র্যাকটিক্যাল লাইফে যেটা দেখি যে সবচেয়ে বেশি উদাসীনতা, কার্পণ্যতা অথবা মানে ডিজাইনের যে ভুল বা অ্যালোকেশনস বা পজিশনস, এগুলো টাই এবং স্টার্পের ক্ষেত্রে ঘটে থাকে। আমাদের সমস্ত কনসেন্ট্রেশন, আমাদের সমস্ত চিন্তা এবং শক্তি সব ব্যয় করি আমরা মেইন বারের পিছনে, যে ঠিক আছে কমানের ক্ষেত্রেও ব্যয় করি, বাড়ানোর ক্ষেত্রেও ব্যয় করি। কমানের ক্ষেত্রে চিন্তা করি 6টা দিচ্ছিল কিভাবে 2টা কমানো যায়, আর যদি বাড়ানোর ক্ষেত্রেও চিন্তা করি, কিন্তু যেটা ইগনোর করি সেটা হচ্ছে স্ট্র্যাপ এবং টাইকে। আমরা এই চ্যাপ্টারে সেটাই দেখব যে ডিজাইন অফ স্ট্র্যাপ বা ডিজাইন অফ শেয়ার বিম এবং কলাম কিন্তু দুর্বল শেয়ার ফেইলিউরে, বিম কিন্তু স্ট্রং কিন্তু ফ্লেক্সুরাল ফেইলিউর যেটাকে আমরা টেনসাইল ফেইলিউর বলি, যেটা বিমের মিড স্পানে ঘটে এবং একেবারে মাঝে শুরু হয় নিচ থেকে, একেবারে তলদেশ থেকে, যেখানে কংক্রিট কভার আছে। ফার্স্টে কংক্রিট কভার ফাটে, তারপর এই ফাটাটা উপরে উঠতে থাকে, রেইনফোর্সিং বার ইলংগেশন হতে থাকে, ফাটা বাড়তেই থাকবে ভার্টিক্যালি অ্যারাউন্ড 90 ডিগ্রি। তার মানে কি, ফাটা যেখানে শুরু হয়েছিল ঠিক মাথা বরাবর উঁচু ওদিকেই টপ ফেসে, যখন বিমের টপ ফেসে যেই ক্র্যাকটা টাচ করে তখনই মিড স্প্যানে বিমটা দুই খণ্ড হবে। এটাকে বলা হয় ফ্লেক্সুরাল ফেইলিউর বা টেনসাইল ফেইলিউর, যেটার অপর নাম হচ্ছে ডাকটাইল ফেইলিউর। ওই ফেইলিউর আটকানোর জন্য আমরা টেনশন জোনে টেনসাইল বার বা মেইন বার বসাই। ওকে, নাও আসো তোমার শেয়ার ফেলিউর কিন্তু টেনশন জোনে হয় না, শেয়ার ফেলিউর হয় কলামের কাছে। কেন? যখন টরশন আসে বিল্ডিং এ, সবচেয়ে মেজর ভূমিকা পালন করে কিন্তু কলামকেই কিন্তু টরশন ফিল করতে হবে। তুমি যদি একটা গামছাকে টুইস্ট করো, খেয়াল করবা তার লেংথ বরাবর কিন্তু টুইস্ট করতেছে স্বাভাবিকভাবে। তো বিল্ডিং ও যদি ক্যান্টিলিভার ভার্টিক্যাল হয়, সে যখন বিল্ডিং কে টুইস্ট করবে, সে কিন্তু পুরো বিল্ডিংটাকে টুইস্ট করার চেষ্টা করবে। এবং বিল্ডিং ভার্টিক্যাল, কলামও ভার্টিক্যাল, সুতরাং পুরো অ্যান্টি টুইস্ট অর অ্যান্টি টরশনাল ক্যাপাসিটি আসতেছে তোমার কলামকে বহন করতে হচ্ছে। কিন্তু কলামের সাথে বিম মনোলিথিক কাস্ট, মানে একই দিনে একই সময়ে অবিচ্ছেদ্যভাবে আমরা কাস্টিং করি, সুতরাং কলামের যে কোনো রকম চেঞ্জ বা ফেইলিউর বা সাম টুইস্টিং বিমকেও এফেক্ট করে। আমরা দেখেছি যে 70 ভাগ যদি কলামকে রেজিস্ট করতে হয়, 30 ভাগ কিন্তু বিমকেও রেজিস্ট করতে হয়। এবং এটা বিমের কোন জায়গায়? ডেফিনেটলি বিম এবং কলামের জয়েন্টের কাছে সেটা ঘটবে, এবং জয়েন্টের কাছেই বিমের শেয়ার ফেলিউরটা হয়। তোমরা বরাবর দেখে আসছো এটা। এবং এখানে তাই দেখতে পাচ্ছ যে একেবারে জয়েন্টের দুই পাশে দেখো, দুই কলামের কাছে 45 ডিগ্রিতে ক্র্যাকটা শুরু হয়, এবং এই ক্র্যাক 45 ডিগ্রিতে বাড়তে বাড়তে টপ ফেসে যখন হিট করে তখনই বিমটা ফেল হবে। বাট এখানে সবচেয়ে ভয়াবহ জিনিসটা হচ্ছে যে দুই সাইডে ফেল হওয়ার কারণে মাঝের অংশটা কিন্তু বিম থেকে পড়ে যাবে, দুই সাইড কিন্তু থাকবে, মাঝেরটা পড়ে যাবে। তো মাঝের অংশটুকু যে পড়ে যায়, এইটা কিন্তু খুব দ্রুত ফেলিউর হয় আর কি। শেয়ার ফেলিউর খুব যদিও হালকা দেখা যায়, বাট ফেলিউরটা অনেক দ্রুত।
এবং এই যে 45 ডিগ্রিতে ক্র্যাক হয় সেই জন্য তোমাদের কিন্তু আমরা একবার বলেছিলাম যে বিমে কিন্তু ক্র্যাঙ্ক বার দেওয়াটার একটাই অ্যাডভান্টেজ বা কারণ, সেটা হচ্ছে টু রেজিস্ট অর টু হেল্প স্ট্রাপ টু প্রিভেন্ট শিয়ার ফোর্স নিয়ার সাপোর্ট, যেটা তোমাদের ক্লাস টেস্টে আসছিল। শুধু টু প্রিভেন্ট শিয়ার ফোর্স এই তিনটা শব্দ লিখলেও তুমি ফুল নাম্বার পেয়ে যাবা, বাট তোমরা অবশ্য অনেকে 3-4 লিখছেন, যেটা কাজ দেওয়া যায় নাই। ওকে, যেহেতু আমরা অ্যাসাইনমেন্ট এবং ক্লাস টেস্টের কথা মনে চলে আসছে, তো অ্যাসাইনমেন্ট ফিরিয়ে দেওয়া হচ্ছে তোমাদের, এবং অ্যাসাইনমেন্ট যারা ইমেল অ্যাড্রেস ফিল ইন করে অ্যাসাইনমেন্ট দিয়েছো তারা ইমেলের মাধ্যমে পাচ্ছ, এবং ইমেলে তোমরা নাম্বার দেখতে পাইতেছো, অনেকে বলতেছো ঠিক না, নাম্বার দেখার নিচে যদি স্ক্রল ডাউন করো দেখবা নিচে একটা ভিউ শব্দ আসে। মোবাইলে অনেকে মোবাইলে এটা দেখতে পাবা, কারো কারো মোবাইল হয়তো দেখতে নাও পারো, বাট যারা ল্যাপটপ ডেস্কটপ মনিটরে যাচ্ছে তারা কিন্তু দেখতে পাবে এটা। ওই ভিউতে ক্লিক করলে তোমার অ্যাসাইনমেন্টে কোথায় কি ভুল ভ্রান্তি আছে সেটা আমার রিমার্ক সহ তুমি দেখতে পাবা। ওটা কিন্তু পিডিএফ ফরম্যাটে তোমরা যেই ফরম্যাটে আপলোড করছো সেই ফরম্যাটে ওখানে ওপেন হবে। এখন তুমি যদি জেপিজি ফরম্যাটে আপলোড করো তাহলে তোমার মোবাইলে ক্লিক করে ওই জেপিজি ফরম্যাটে ভার্সন খোলা যায় কিনা সেই মোবাইলে সেটা তোমার জানতে হবে। পিডিএফ ফরম্যাট খোলা যায় কিনা সেই ভার্সন আছে কিনা তোমার মোবাইলে জানতে হবে। হয়তো অনেক মোবাইলে নাই, সেই জন্য অনেকে হয়তো নাম্বারটা দেখতে পাবা। তো সেই ক্ষেত্রে যেইটা যারা যারা দেখতে পাচ্ছ, আর যারা দেখতে পাইতেছে না তারা হয়তো দেখার জন্য তোমাকে ল্যাপটপ ডেস্কটপ মনিটরে বা ওই রকম মোবাইলে গেলে হয়তো দেখতে পাবা। ওকে, তোমাদের পড়াশোনা যেটা ফিরে আসে যে আমরা সেক্ষেত্রে স্ট্রাপকে আমরা কিন্তু ইনক্লাইন দাঁড় করাই না, স্ট্রাপ কিন্তু আমরা ভার্টিক্যালি দাঁড় করাই। কারণ ইনক্লাইন করে তুমি যদি স্ট্রাপ দাঁড় করাইতে যাও এটা বানতে সমস্যা, এবং শুধু তাই না, এখানে এক একটা লেংথ মেজার করা এগুলো বাঁকা জিনিস, এটা বুঝতেই পারতেছো, বাঁকা ভাবে তাকে সেট করতে হবে। কিন্তু আমরা লেবার কিন্তু এখানে স্ট্রাপটাকে একেবারে সোজা করে সেট করে, কিন্তু আমরা যখন এটাকে বাঁকা ভাবে বসাবো তখন কিন্তু বাঁকা লেংথ আর সোজা লেংথ এক না, অতিভুজের লেংথ আর লম্ব লেংথ কিন্তু এক না, এটা তোমরা জানো। তো শুধুমাত্র প্র্যাকটিক্যাল রিজনসে আমরা স্ট্রাপকে সোজা করে বসাই, এটা তোমাকে মনে রাখতে হবে। কিন্তু ক্র্যাক সোজা না, ক্র্যাক 45 ডিগ্রিতে, সেইভাবে ক্র্যাক আটকানোর জন্য তোমাকে বসাতে হবে 45 ডিগ্রিতে স্ট্রাপ, কিন্তু আমরা তারপরও সোজা বসাই জাস্ট ফর ফ্যাসিলিটেড মানে কাজের সুবিধার জন্য সাইটে আমরা এটা সোজা বসাই, এবং সেইভাবে তাকে ডিজাইনও করা হয়, সেইভাবে তার ডিটেলিংও করা হয়। তো শেয়ার ফেলিউর এগুলো তুমি দেখতে পাচ্ছ নিচের ছবিতে, লালগুলি হচ্ছে শেয়ার ফেলিউর আর সবুজগুলি হচ্ছে স্ট্রাপের দাগ। এবং ইন দ্য মিন টাইম তোমরা জেনে গেছো দুই রকমের ক্র্যাকের নাম। দুই রকম ক্র্যাক, একটা ক্র্যাক হচ্ছে কি ফ্লেক্সারাল ক্র্যাক বলা হয়। ফ্লেক্সারাল শব্দটা আছে এই যে নিচে দেখো বিতে আছে ফ্লেক্সারাল ক্র্যাক, যেটা তোমার মিড স্পানে হয়, এবং যেই ক্র্যাকের দাবিদার একমাত্র মেইন বার টেনসাইল জোন। আর আজকের একটা ক্র্যাক জানলা শেয়ার ফেলিয়ারের জন্য, তার নাম শেয়ার ক্র্যাক, ওয়েব শেয়ার ক্র্যাকও বলে, বা শুধু শেয়ার ক্র্যাক বললেও চলবে। এটা শুরু হয় তোমার সাপোর্টের কাছে 45 ডিগ্রিতে, এটার দাবিদার হচ্ছে স্ট্রাপ। এই দুটো কথা বলা হয়েছে জাস্ট বোঝার জন্য দেখলাম, বাট আমাদের পড়াশোনা শুরু হচ্ছে 4.3। ওকে, ক্রিটিক্যাল সেকশন। স্যার একটাতে স্যার কংক্রিট কভার ড্যামেজ হয়, একটাতে কংক্রিট কভার ড্যামেজ হয় না, এরকম ফ্লেক্সারলে হয় আর ওয়েবটাতে হয় না। ড্যামেজ হয় আলটিমেটলি দুটাতেই হবে, বাট শুরুটা হয় হ্যাঁ, আর ফ্লেক্সারেল যেমন নিচ থেকে শুরু হবে, এখানে নিচ থেকে না, তোমার এখানে রেইনফোর্সমেন্টের লেভেল থেকে শুরু হবে। তারপর যখন ফুল ফেলিউরের আগে তখন নিচেও ফেলিউরটা চলে যায় আর কি, মানে ক্র্যাকের উইথ যখন বাড়ে তখন নিচের কংক্রিট কভারও ফেটে যায় আর উপরেটা তো ফাটতে থাকে আস্তে আস্তে। ওকে, ক্রিটিক্যাল সেকশন ফর ক্রিটিক্যাল শেয়ার। ক্রিটিক্যাল শব্দটা ইউজ করি যখন যেটার জন্য ফেলিউর হয়, সেই জন্য আমরা ক্রিটিক্যাল শব্দটা তখন ইউজ করি। তোমরা তোমরা যখনই দাঁত দিয়ে যখন তোমরা আখের ছাল ছেড়াও, প্রথম দাঁত দিয়ে যখন টান দাও তখন কিন্তু ছালটা ছেড়ে না, তখন জাস্ট একটু সে খসে আসে। এর অর্থ প্রথম যে ফোর্সটা দাও সেটা কিন্তু ক্রিটিক্যাল ফোর্স না। ক্রিটিক্যাল ফোর্সটা হয় তখনই যখন যেই ফোর্স দাঁতের মাধ্যমে যেই ফোর্স দেওয়ার ফলে পুরো ছালটা ওখান থেকে ছুটে আসে। প্রথমে একটু ছুটে আসলো, দ্বিতীয় দফা আরেকবার ট্রাই করলাম ফোর্স বাড়িয়ে,
যে ওই ফোর্সে পুরো ছুঁড়ে ছুঁড়ে ছিঁড়ে গেছে, দ্যাট ইজ কল ক্রিটিক্যাল ফোর্স। তো এখানেও শেয়ার ফোর্স আস্তে আস্তে ট্রান্সফার হতে থাকে কলাম থেকে বিমে। যত ঘূর্ণিঝড় বাড়তে থাকে, যত আর্থকোয়েকের মোটিভ বাড়তে থাকে, শেয়ার ফোর্সের মান বাড়তে থাকে। এই শেয়ার ফোর্স হজম করতে হচ্ছে কলামকে, কলাম ফার্স্টে হজম করার চেষ্টা করে এবং সে ব্যর্থ হওয়া শুরু করলে বিমের দিকে ট্রান্সফার করা শুরু করে, বিমও ইনভলভ হয়ে পড়ে শেয়ার ফোর্স রেজিস্টিং পাওয়ারে। বাট যতক্ষণ পর্যন্ত আর্থকোয়েক অথবা ঘূর্ণিঝড় চলতে থাকবে, এই ফোর্স বাতাসের গতিবেগ বাড়তেই থাকে, আর্থকোয়েকের ইম্প্যাক্টও বাড়তে থাকে। সেই ক্ষেত্রে শেয়ার ফোর্সের জন্য প্রথম ধাক্কা যখন বিমে আসবে, বিম যখন ইনভলভ হবে, প্রথম ধাক্কাটা পাবে সে কলামের মুখ গোড়ার দিকে, কারণ বিমের মেইন যাত্রা হচ্ছে কলামের ফেস থেকে শুরু হচ্ছে। আর বিমের যে অংশ কলামের ভিতরে আছে সেটা অনেকটা তোমার কলামের ভাই সুলভ আচরণের কারণে কলাম কখনো সেটা মনে করে না এটা বিমের অংশ, বিমও এখানকার সমান অংশীদার, সে মনে করে এটা আমারই পার্ট। যদিও কলাম বিমের একটা জয়েন্ট কমন, যেখানে কলামের রেইনফোর্সমেন্টও আছে, বিমের রেইনফোর্সমেন্টও আছে। এই দুই জনের রেইনফোর্সমেন্টের কারণে জয়েন্ট সবচেয়ে স্ট্রঙ্গার হচ্ছে তোমার পুরো বিল্ডিং এ সবচেয়ে বেশি স্ট্রং এলিমেন্ট হচ্ছে জয়েন্ট, সেটা স্ল্যাবের সাথে কলামেরই হোক, বিমের সাথে কলামেরই হোক। ওই জয়েন্টের দাবিদার সবাই এক, স্ল্যাব বিম কলাম একসাথে, কারণ বিমের আবার উপরে অংশে আবার স্ল্যাব বসে আছে। তার মানে বিম যখন কলামের ভিতরে ঢুকতেছে, স্ল্যাবের কিছু অংশ কিন্তু কলামের ভিতরে ঢুকতেছে। তার মানে ওই জয়েন্টের রিয়েল দাবিদার কিন্তু স্ল্যাব বিম কলাম, যদিও কলাম এটাকে স্বীকার করতে চায় না। সেই জন্য সে সবচেয়ে বেশি লোড নিতে চায়, বাহাদুরি করে 70 ভাগ সে নেওয়ার চেষ্টা করে, বাট সে পারে না। ইন দ্যাট কেস কলামের ফেসে ফার্স্টে তুমি ক্র্যাক দেখবা, ওই ক্র্যাকটা শুরু হবে রেইনফোর্সমেন্ট বারের লেভেলে, এবং এই রেইনফোর্সমেন্ট বার কিন্তু বসানো আছে প্রায় কংক্রিট কভারের উপরে। তার উপরে কে বসছে? কংক্রিট কভারের উপরে কে বসছে? তোমার স্ট্র্যাপের উপরে কে বসছে সে। এখন এই যে তুমি ফাটলটা দেখতে পাবা, যেহেতু স্ট্র্যাপ ক্ষতিগ্রস্ত হচ্ছে, স্বাভাবিকভাবে ফাটলটা তুমি দেখতে পাবা রেইনফোর্সমেন্ট লেভেলে, যেখান থেকে আমরা ডিকাউন্ট করি টেনশন জোনের। সো এখানেও তাই লাল যে নিচের বারটা দেখতেছো, এটা হচ্ছে রেইনফোর্সমেন্ট বার, স্ট্র্যাপটাও দেখতে পাচ্ছ, কিন্তু ক্র্যাকটা শুরু হবে লাল বারের সেন্টার থেকে। কারণ আমি আগেই বলেছি যে নিচের যে স্ট্র্যাপ আগেই সে হিটেড হয়ে গেল, মানে সে ক্র্যাক রেজিস্ট করতে পারতেছে না, সেই জন্য সে মুভ করে গেছে। কিন্তু এখন তার মুভ করতে পারে, সে কাঁপুনির কারণে হতে পারে এটা, যে কাঁপুনি আসতেছে, যে কম্পন বিল্ডিং এ টুইস্টিং মোমেন্ট যেটা আসতেছে, অথবা এই টুইস্টিং মোমেন্ট আটকাতে গিয়ে তার যে ওয়ারিংটা ছিল সেই ওয়ারিংটা তো ঠিক নাই, সেই ওয়ারিং হয়তো ঢিলা হয়ে গেছে। তার মানে সমস্ত ইম্প্যাক্ট এখন বারে চলে যাচ্ছে। এখন খেয়াল করবা, বার কিন্তু কন্টিনিউয়াসলি কলামের ভিতর থেকে আসছে, সুতরাং কলামের ভিতরের ঝাঁকুনি এখন বারের মধ্য দিয়ে ট্রান্সফার হবে, মানে শকিং মুডের মতন। তো সেই ক্ষেত্রে বারের সেন্টার থেকে তুমি একটা ক্র্যাক দেখবে, শুরু হবে 45 ডিগ্রিতে, এবং ক্র্যাক বাড়তে থাকবে, তার উইডও বাড়তে থাকবে, আস্তে আস্তে বাড়তে বাড়তে সে যখন বিমের টপ ফেসে হিট করবে, ওই ফেসেই তার ফেল হয়ে যাবে। এর অর্থ শেয়ার ফোর্স যতই বাড়তেছে, ক্র্যাকও বাড়তেছে, বাড়তে বাড়তে শেয়ার ফোর্স যখন চরম পর্যায়ে যাবে, ক্র্যাকও তখন তার চরম পর্যায়ে বলতে বিমের টপ ফেস যাবে। এই যে শেয়ার ফোর্স, লাস্ট মুহূর্তে যে শেয়ার ফোর্স তাকে ফেল করালো, তাকে আমরা ক্রিটিক্যাল শেয়ার ফোর্স বলি। এবং বিমের শেয়ার ক্র্যাক যখন শুরু হয়েছে, তখন কিন্তু বিমটা ফেল করে নাই, ফেল করছে গিয়ে কিন্তু কলামের ফেসে শুরু হলো, ফেল করছে কিন্তু কলামের ফেস থেকে অনেক দূরে, ওটা কি বলা হয়? ক্রিটিক্যাল সেকশন। ক্লিয়ার? নাও তুমি এখানে যদি ভালো করে ছবিতে যদি দেখো, তোমার এই ছবিতে আমরা যদি একটু ক্লিয়ার করতে চাই, তুমি যদি এই জায়গায় দেখো, যে জায়গায় আমি রাউন্ড আপ করতেছি, তুমি যদি এই জায়গায় একটু ভালো করে তাকাও, তো এখানে দেখো তুমি রেইনফোর্সমেন্ট যে লেভেল লাল পাটটা আছে, সেখান থেকে যদি ক্র্যাক 45 ডিগ্রিতে হয়, এখন এখানে ক্র্যাকটা কিন্তু একটু পুরু দেখাচ্ছে, তুমি এটাকে একেবারে একটা স্ট্রেট লাইন অতিভুজের মতন চিন্তা করো। অতিভুজটা শুরু হলো রেইনফোর্সমেন্টের সেন্টার থেকে 45 ডিগ্রিতে বাড়তেছে, বেড়ে বেড়ে একেবারে বিমের টপ ফেস টাচ করলো, তাহলে অতিভুজটা দেখলা অ্যাঙ্গেলটা 45 রেইনফোর্সমেন্ট বারের সাথে নিচের। এবং তোমরা জানো যে রেইনফোর্সমেন্ট বারের, এখন বলো এই যে অতিভুজটা দেখলা, ডেফিনেটলি তার একটা ভূমি আছে, তার একটা লম্ব আছে, বলো তো লম্বটা কত হবে? কে বলতে পারবা? এনিবডি? কে বলতে পারবা?
ডি আলী হাসান বলো কি? স্যার ডি হবে, ডি হুম, এই উচ্চতা। কিভাবে তুমি বললা ডি হবে? স্যার অন্যরা তো ধারণা করতে পারে না, তুমি কেমনে বললা এটা ডি হবে? তোমার মানে স্যার আমাদের এখানে হচ্ছে এই যে পাশে যে সেকশনটা আছে 1-1 হুম। সেকশন, এটা যদি এইভাবে ঘোরায় দিই তাহলে হচ্ছে আমার এই এই পাশে যে উচ্চতা এটাই ডি হতে পারে আমার মনে হচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ, ইউর রাইট। তুমি কিন্তু আগে একবার এরকম একটা কোয়েশ্চেন আনসার দিছিলা। তুমি যদি একটু ভালো করে পড়াশোনা করো, আই থিংক হোয়াট এভার ইউর সিজিপিএ, বাট তোমার কংক্রিটের কনসেপ্ট কিন্তু আই থিংক ক্লিয়ার অনেকটা। সো এইভাবে যদি চালাও তাহলে কংক্রিটকে তুমি কি করতে পারবা, শাসন করতে পারবা। ওকে, তোমার আনসার রাইট। এখানে তুমি দেখতে পাচ্ছ, সরি, তুমি দেখতে পাইতেছো যে ক্র্যাকটা যে 45 ডিগ্রিতে গেছে, তার ক্র্যাকের উপরে মাথা হচ্ছে বিমের টপ ফেজ, আর বটম যেখানে শুরু হচ্ছে সেটা হচ্ছে রেইনফোর্সমেন্ট ল্যাবের সেন্টার। তো রেইনফোর্সিং বারের সেন্টার থেকে টপ ফেজ পর্যন্ত দূরত্বকে ডি বলা হয় স্বাভাবিকভাবে। তো সেটি ডান পাশেও পরিষ্কার দেখাচ্ছে, সে যে লাল বিন্দু থেকে টপ ফেস পর্যন্ত দূরত্ব ডি, সেটা অবশ্য আলী হাসান যেটা মেন করছে সে অবশ্য দেখেছে সেকশন 1-1। যাই হোক, ইন্টেলিজেন্ট সে বেশি। ওকে ওকে, ডি পেয়ে গেলা, লম্ব ডি পেয়ে গেলা। এখন যেই ত্রিভুজের লম্ব ডি অতিভুজ আছে 45 ডিগ্রিতে, তার ভূমি কত হবে? সেটাও ডি হবে। কিভাবে? লম্ব বাই অতিভুজ tan 45, এমন একটা ত্রিভুজ চিন্তা করো যার লম্ব ডি 1-1 হ্যাঁ 1-1 হবে, বিকজ তোমার tan 45 ডিগ্রি সমান লম্ব হচ্ছে ডি, ভূমি মনে করো এক্স, মনে করো তুমি জানো না ভূমি কত, তাহলে ডি বাই এক্স, যেহেতু tan 45 মানে 1, তাহলে এক্স সমান ডি। নিচে দেখো সেই ডিটা আঁকা আছে। কেন আমি এটা বলেছি? বিকজ তো ইউ আর লাকি যে তুমি তুমি এটার উত্তর জানতে পারতেছো, ছবি সহ দেখতে পাইতেছো, বিকজ ইউ আর স্টাডিং 315 নাও। বাট এটার উত্তর কিন্তু আমাদের পাঠ্য বইয়ে নাই, এটা জার্নাল থেকে আনা হয়েছে। এখানে প্রশ্ন প্রশ্ন যখন চলে আসতেছিল রিটেন পরীক্ষাগুলোতে, স্পেশালি বিসিএস রিটেন পরীক্ষায়, যে ওয়াই ক্রিটিক্যাল, ওয়াই shear failure occurs, why shear failure occurs at a distance d from the support face in case of fixed supported beam। এই প্রশ্নটা ছিল 3 নম্বর, না 2 কি 3, আই থিংক 3, খেয়াল নাই। ওকে, যেহেতু এটা বইয়ে নাই, নিলসন উইন্টার যে বই আমরা ফলো করি, সারা বিশ্ব ফলো করে, বাংলাদেশে প্রত্যেকটা প্রাইভেট এন্ড পাবলিক ইউনিভার্সিটি ফলো করে, স্পেশাল কিছু মাথাকালি টিচার বাদ দিয়া, ওগুলো বাদ হলে ওগুলি তো ওরা তো কিছুই ফলো করে না, নিজে ইচ্ছায় কোডও ঠিক মতো ফলো করে না, যা ইচ্ছা তাই পড়ায়, ইন্ডিয়ান বই দেখে পড়ায়, ইচ্ছা মতো বই পড়ায়, যেটা সবচেয়ে সহজ, যেখানে কোডের জুট ঝামেলা কম, স্টুডেন্টরা বেশি প্রশ্ন করতে পারবে না, ওগুলি পড়ায়। ওদের কথা বাদ দিয়ে সবাই পড়ায়, বুয়েট তো পড়াই। ওকে, সেই ক্ষেত্রে যখন বইয়ে ছিল না, তখন আমি দেখলাম যে এটা তো কোয়েশ্চেন চলে আসতেছে এবং মেজর গ্রাজুয়েট পারতেছে না, পাবলিক প্রাইভেট। তখন এটা 2008 সালে তখন আমরা এটাকে অ্যাড করে দিই, আমি অ্যাড করে দিই তোমার এই লেকচার শিটে, যে ছবি সহ, যদি বইয়ে আমরা জানতাম যে বই লেখা থাকে এ পয়েন্টটা লেখা আছে, যেটা এ দেখতেছো, আমি আসতেছি পরে, আগে আগে হোয়াট ইজ ক্রিটিক্যাল শেয়ার, যেটা আমরা বলছি যে ক্রিটিক্যাল শেয়ার হচ্ছে সেই শেয়ার ফোর্স বাড়তে বাড়তে যে শেয়ার ফোর্সে তোমার ফেইলিউর দেখতে পাও, দ্য শেয়ার ফোর্স which causes failure of beam is known as critical shear force, এবং সিম্বলটাও দেখতে পাচ্ছ VU, সিম্বলটা কি VU, ভি মানে শেয়ার ফোর্স, ইউ মানে আলটিমেট, যে আলটিমেট শেয়ার ফোর্সের কারণে সে ফেল করে গেল সর্বোচ্চ, তাকে আমরা ক্রিটিক্যাল শেয়ার ফোর্স বলি। এবং আমরা দেখতে পাই যে শেয়ার ফোর্সটার শুরু হইল, ফেইলিউরটা, ক্র্যাকটা যখন শুরু হয়েছে তোমার কলামের ফেসে, তখন কিন্তু ফেইলিউর হয় না, ফেইলিউর হয়েছে ক্র্যাকটা যখন টপ ফেসে টাচ করছে, তার মানে হরিজন্টালি তার দূরত্ব কিন্তু অনেক দূরে। হ্যালো, শুনতে না পেলে আমাকে বইলো, শোনা যায়? জি স্যার, শোনা যায়। in that case আমাদের দুই রকম বিম আছে, একটা হলো সিম্পলি এবং একটা হলো ফিক্স সাপোর্ট। ফিক্স সাপোর্ট বিমে তোমার কি ঘটতেছে, ফিক্স সাপোর্ট বলতে ইন্টেরিয়র এক্সটেরিয়র ক্যান্টিলিভার বিমগুলিকে মিন করতেছি আমরা। সো ফর বিম, এটা বই লেখা আছে, সকল বই বা লেখা আছে, কোডেও লেখা আছে, এটা মনোলিথিক্যালি কাস্ট উইথ সাপোর্ট
দ্যাট ইজ ফিক্স সাপোর্টেড সাচ এস কলাম, এর অর্থ যে সমস্ত বিম কলামের সাথে মনোলিথিক কাস্ট করি আমরা একই দিন একই সাথে, সেই সমস্ত সাপোর্টে ক্র্যাকটা কোথায় হচ্ছে, দি ক্রিটিক্যাল সেকশন is at a distance d from the support phase where d is the effective depth of the key beam। এখানে যেটা বোঝানো হয়েছে যে আমরা ক্রিটিক্যাল সেকশন বলতে যেখানে ফেল হয়েছে সেটাকে বোঝায়। তার মানে আমরা দেখতে পাচ্ছি কলামের ফেজ থেকে d ডিসটেন্স দূরে ফেল হয়েছে সে হরিজন্টালি, আর আর ইনক্লাইন যেটা 45 ডিগ্রিতে সে তো ইনক্লাইনে চলেই গেছে। এখন প্রশ্ন ছিল তোমাদের যে নিয়োগ পরীক্ষায় যে why it is প্রথমবার যখন 2007 সালের বা 2007 কি 2006, আমি সালটা মনে নেই, অনেক আগের কথা যেহেতু, আসছিল পরীক্ষায়, তখন কিছু স্টুডেন্ট কিন্তু নিজের ইন্টেলিজেন্স ইউজ করে কোনো টিচার বা দিখাটি আনসার দিচ্ছে। তারপর আমরাও এখানে অ্যাড করে দিলাম। এখন দেখতে পাচ্ছ তুমি তখন দিবা এরকম একটা ছবি দিবা, বাট ছবিটাকে একটু সোজা করে সহজভাবে আঁকবা, ক্র্যাকটাকে একদম এত বাঁকাটারা না দিয়ে একটা স্ট্রেট লাইন 45 ডিগ্রিতে আঁকবা, নিচে বার দেখাবা, উপরে বার দেখাবা, 45 অ্যাঙ্গেলটা লিখবা, এবং টপ ফেস থেকে ক্র্যাক যেখানে মিলছে গিয়ে ওইখান থেকে একটা টান দিয়ে নিচে লাইন লাল যে বারের সেন্টার পর্যন্ত দিবা, ওইটাকে ডান পাশে লিখবা ডি, আর নিচে ভূমিতে লিখবা এক্স, ছোট হাতের এক। তারপর প্রমাণ করবা 1045 সমান লম্ব বাই ভূমি, 1 সমান x d বাই x, ওকে x equal to d, that is why crack occurs at a distance d from column face, answer finished। ওকে, তাহলে সিম্পলি সাপোর্টে কি ঘটে? সিম্পলি সাপোর্টে তো কিছু করতে হবে, তাই না? সিম্পলি সাপোর্টে যদি আমরা করতে চাই তাহলে আমার কি ঘটবে? সো আমি দেখো সিম্পলি সাপোর্টে নিয়ে আসতেছি, বাস্তবে আমাদের কিন্তু সিম্পলি সাপোর্ট বিমও আছে। For simply supported beam, critical section occurs at a distance d, এটাও d ডিসটেন্স দূরেই আছে, কিন্তু যেহেতু সিম্পলি সাপোর্ট একটা বিমের কলামের জায়গায় সরি ব্রিক ওয়াল, সেজন্য সেন্টারে ঘটতেছে, সেজন্য সেন্টার লাইন থেকে পার্থক্য, এটা ওয়ালের সেন্টার থেকে, আর ফিক্স সাপোর্টে সেটা হচ্ছে আরসিসি কলামের ফেস থেকে, বাট ডিসটেন্স কিন্তু দুটাতেই d। এন্ড সিম্পলি সাপোর্ট হলে তুমি ছবিটা আমরা কলামের ফেস থেকে ক্র্যাক দেখাইছি, তারপর যা যা করছে ওইখানে তুমি ওয়ালের সেন্টার থেকে ছবিটা দেখাবা ক্র্যাক, এবং ওকে 45 যা ডিডি দেখাও যেভাবে মাপছো, ওটার 100 মেজারমেন্ট হবে ওয়ালের সেন্টার থেকে ওই ক্র্যাকের টপ বিন্দু পর্যন্ত, x ইকুয়াল টু d পাবো ওভাবে। সো এই জিনিসটা আমরা মনে রাখবো। সো আমরা এখন তোমার যে নিচে যাচ্ছি, এর আগে যাওয়ার আগে তোমার যে জিনিসটা আমরা বুঝাতে চাইতেছি, তোমার আমরা কিন্তু তোমার সিঙ্গলি বিম কি বা আমার রেইনফোর্সমেন্ট আমরা যা প্রোভাইড করছি সেটা কি সিঙ্গলি ক্রস করে যাচ্ছে কিনা তার কিন্তু একটা চেক আমরা জানি। তো এখানেও সবকিছু কিন্তু ডিজাইন টেবিলে হয়। এই যে তুমি বিম, এই যে একটু আগে একজন প্রশ্ন করলা তোমাদের যে আমরা যে রেইনফোর্সমেন্ট রোম্যাক্স ক্রস করে যাচ্ছে, বিম কিন্তু এখনো ফাইনালাইজ হয় নাই, এখনো ঢালাই হয় নাই, কনস্ট্রাকশন সাইডেও যায় নাই, এখনো সে ডিজাইন টেবিলে পড়ে আছে। এই ডিজাইন টেবিলে ডিজাইনার দেখতেছে যে তার বিম ডাবলি হয়ে যাচ্ছে, এখানে সে ডাবলি আটকানোর যা যা করার সে করে ফেলতেছে, কারণ সে চেকটা জানে। তদ্রূপ ভাবে ডিজাইন টেবিলেই বিমে কোনো শেয়ার ফেলুর হবে কি না, শেয়ার সে রেজিস্ট করতে পারবে কি না, বাস্তবে তার চেক করে ফেলতে হবে, যদি না পারে সেই অনুযায়ী সেভাবে আমাদের স্ট্রাপ বসায় দিতে হবে। তো ওই চেক ফেলুরটাই তোমার এখানে তোমার এই যে 4.4 তুমি দেখতে পাচ্ছ, সেই চেক ফেলুরটা এখানে আছে। ক্লিয়ার? ওকে, চেক ফর শেয়ার ফেলুর। তো সেক্ষেত্রে তোমার আমরা যদি মনে করো আমরা যদি অন্যভাবে তোমাদেরকে বুঝে, মনে করো তুমি সেক্ষেত্রে মনে করো তোমাকে আমি মনে করো ধরলাম কংক্রিট, আর তোমার যে শত্রু সেই হচ্ছে শেয়ার ফোর্স। এখন যে শত্রু মনে করো তোমাকে অ্যাটাক করতে আসতেছে, এনিমি, এবং তুমি যদি জানতে পারো যে
কোনো এক কারণে তুমি যদি জানতে পারো যে তোমার তোমার শত্রু যে তার স্ট্রেংথ তোমার চাইতে বেশি, এইখানে সেই ক্ষেত্রে তুমি কি করবা? তুমি তাকে মোকাবেলা করার জন্য তোমার বন্ধুদের সাহায্য নিবা, ঠিক না? তো এখানেও দেখো, ইফ ক্রিটিক্যাল শেয়ার ফোর্স মানে যেই শেয়ার ফোর্সের কারণে সে ফেল করবে, এবং তার সিম্বল আমরা ভিইউ, গ্রেটার দেন কংক্রিট শেয়ার স্ট্রেংথ, কংক্রিটের যে স্ট্রেংথ 5EC, কংক্রিট কিন্তু নিজেই রেজিস্ট করার চেষ্টা করবে স্বাভাবিকভাবে, সমস্ত কিছু কিন্তু আগে কংক্রিট রেজিস্ট করার চেষ্টা করে ফার্স্টে, কিন্তু কংক্রিট যখন ব্যর্থ হয় টেনশন নেওয়ার জন্য সে রাজি থাকে যে আমি একটু টেনশন নেওয়ার চেষ্টা করি, নিতে যায়। যখন তার কংক্রিট কভারে সে ফাটল যখন টের পায় যে তার কংক্রিট কভারে ফাটা শুরু হয়েছে, তখন আস্তে করে টেনশন জোনের টেনশনকে দিয়ে দেয় রেইনফোর্সিং বারকে। তদ্রূপ ভাবে শেয়ার ফোর্সও কিন্তু সে নিজে রেজিস্ট করার চেষ্টা করে, কারণ সে বিগ ভলিউম কিন্তু তারই বিগ ভলিউম বডি কিন্তু তারই, রেইনফোর্সিং বারের পরিমাণ তো খুবই কম, নগণ্য। সেই জন্য ফার্স্টে সে নিজের ভলিউম দেখায়, শরীরের বিগ ভলিউম দেখে রেজ করতে চায়, এবং তার স্ট্রেংথে ধরে নিলাম 5EC। তোমার স্ট্রেংথ কংক্রিট, যার সিম্বল দিলাম 5EC, ভি মানে শিয়ার, সি মানে কংক্রিট, আর 5 হচ্ছে যে তোমরা জানো MU, তেমনি এটা VU, 5EC মানে আলটিমেট কংক্রিটের স্ট্রেংথ। তাহলে তোমার ক্রিটিক্যাল শেয়ার ফোর্স যদি 5EC বড় হয়, স্বাভাবিকভাবে তোমার ফেইলিউর হবে, এবং এই ফেইলিউর আটকানোর জন্য তোমাকে কি দিতে হবে? স্ট্রাপ দিতে হবে। তুমি যখন শত্রুকে ফেরত পাঠাতে পারছিলে না, তখন তোমার বন্ধুর সাহায্য নিচ্ছিলা। এখন মনে করো তোমার শত্রুর শক্তি তোমার চেয়ে অনেক কম অথবা তোমার সমান। If critical shear force VU less than or equal to concrete shear strength 5EC, সেই ক্ষেত্রে তুমি কিন্তু নিশ্চিন্ত থাকলা যে আসলেও আমার কম হলে তো কথাই নেই, একেবারে শোয়ায় দিব, আর আমার সমান হলো মানে 2-3টা তো ফেরত পাঠায় দিব, আমিও আহত হবো, সেও আহত হবো, বাট কেউ কাউরে বলতে পারবো না যে হারাইছি। তো দ্যাট ইজ দ্য উইন উইন কন্ডিশন বলে এটাকে। সেই ক্ষেত্রে যদি ঘটে, তাহলে তোমার বন্ধুর কোনো দরকার নাই, নো শেয়ার ফেইলিউর উইল অকার, এবং তোমার কোনো বন্ধুরও দরকার নাই, হেন্স নো স্ট্রাপ উইল বি রিকোয়ার্ড। সো কোর্ট তো বলে দিল, কোর্ট কিন্তু বলে দিল যে দেখো তোমার আর লাগছে না স্ট্রাপ, কিন্তু তোমরা বাস্তবে জানো যে স্ট্রাপের আরেকটা কাজ হচ্ছে মেইন বারকে ধরে রাখা। স্ট্রাপ না থাকলে মেইন বার জায়গায় বসাতেও পারবে না, উপরেরটাও বসাতে পারবে না, উপরেরটা তো বসাতেই পারবে না, আর নিচের গুলি যদিও বসাতে পারো সেগুলি লড়ে যাবে। সো তখন কি করবা? তদ্রূপ ভাবে তোমাকে দিয়ে বুঝাই যে তুমি দেখলা যে শত্রুকে পদাঘাত করার জন্য তোমার বডি এনাফ, কোনো বন্ধুর দরকার নাই, কিন্তু মানুষ কিন্তু একা বাঁচতে পারে না, নিজের জন্য তারপরও একজন বন্ধুর প্রয়োজন হয় নিজের লাইফকে লিড করার জন্য। তোমাদের কিন্তু এখন অনেকের ঘনিষ্ঠ বন্ধু আছে স্কুল জীবন থেকে, এবং কাউকে ইভেন অনেক কথা তুমি হয়তো ফাদার মাদারকে শেয়ার করো না, শেয়ার করো কিন্তু কার সাথে? মায়ের সাথেও না, পিতার সাথেও না, টিচারের সাথেও না, বোনের সাথে না, ভাইয়ের সাথে না, শেয়ার করো এমন অনেকে আছে যেটা শুধু বন্ধুর সাথে শেয়ার করো, ঘনিষ্ঠ বন্ধু। সো বেঁচে থাকার জন্য বন্ধুর দরকার, সুতরাং না লাগলেও স্ট্রাপ, আমাকে স্ট্রাপ দিতে হবে। কোড কি বলতেছে নিচের দিকে দেখো, when theoretically no wave reinforcement বলা হয় শেয়ার রেইনফোর্সমেন্ট বা স্ট্রাপের নাম এটা। তো এক একজনের অনেক নাম থাকতে পারে, স্ট্রাপ এটা হলো নরমাল নাম, এটাকে ওয়েভ রেইনফোর্সমেন্ট বলে, কারণ ওয়েভ বলতে কোনটাকে বোঝায়? যে বিমের যে অংশটুকু আমরা ঝুলে থাকতে নিচে দেখি, বিমের একটা অংশ দেখবা স্ল্যাবের নিচে ঝুলে আছে, এটাকে ওয়েভ বলা হয়, সেই জন্য ওইখানে এটা বসাই দেখে তার নাম আরেক নাম ওয়েভ রেইনফোর্সমেন্ট। যখন কোনো স্ট্র্যাপ লাগবে না তখন তোমাকে তারপরেও দিতে হবে প্রোভাইড স্ট্র্যাপ 10 মিলি স্ট্র্যাপ, তার মানে 3 সুতা কমপক্ষে দিতে হবে। কত দূরে দূরে? D/2 ডিসটেন্স দূরে। হোয়াট ইজ D/D? D হচ্ছে ইফেক্টিভ ডেপথ অফ দা বিম। তোমার নিচেরটাকে স্যার ওয়েব বলে স্যার, উপরেরটাকে কি স্যার প্লেনস বলে না স্যার? উপরেরটার নাম? হ্যাঁ, উপরেরটাকে অবশ্যই ফ্ল্যাঞ্জ বলে, হ্যাঁ স্যার, ডেফিনেটলি। সো D/2 D হচ্ছে বিমের ইফেক্টিভ ডেপথ। যখন লাগবে না তুমি ইকুয়াল না মান, আগে আমরা মোমেন্টো দেখছি, রিডাকশন মোমেন্টের সময় কিন্তু ফাই হচ্ছে
2014 লেখা, অসুবিধা নাই। এটা আমি একটু আগে এটাকে 2019 বানাইছি, কোডে 2000 সালের কোড। এসিআই 2000 এর আগে এটা 0.85 ছিল, কিন্তু 2000 সালের পর থেকে এবং লেটেস্ট কোড যে 2019 এবং বিএনবিসি যে তোমাকে পুরাণটাও মনে রাখতে হবে, কারণ একদল মানুষ সবসময় পুরাণ টাকরায় ধইরা পইরা থাকে, তাদেরকেও ফেস করতে হবে তোমার। শুধু শুধু প্রাইভেট, শুধু পাবলিককে ফেস করে না, পাবলিককেও ফেস করতে হয় তোমাদের, স্পেশালি যারা পুরাতনকে ধরে আঁকড়ায় বসে রয়েছে তাদেরকে, যে পুরাতন ভ্যালু, ফর্মুলা, কনসেপ্ট। তো তারা তোমাকে এখন দেখাইলো, তুমি আমাকে বললা যে 5 শেয়ারের সঙ্গে 0.75, এই দেখো একটা বই দেখছো, এটা কংক্রিট ডিজাইনের বই, দেখো কি দেখলা 0.85, ঠিক আছে, এই দেখো কোড কি দেখলা 0.85, কিন্তু তারা কোনটা দেখাইছে? বিএনবিসি 1993 আর এসিআই 2000, ওইটা তো আর দেখলা না তুমি কোডের সালটা, তুমি তো দেখলো আরে সর্বনাশ, স্যার তো বলছিল 0.75, এরা তো ঠিকই দেখাইলো, কোড খোদ কোড থেকে দেখাইলো, খোদ খোদ একদম বই থেকে তুলে আনছে, তার মানে 0.85 ই রাইট। সেই সমস্ত মানুষের জন্য তোমার এই লাইনটা লিখে দিছে। গেলাম সবকিছু আমরা চেক জেনে গেলাম, ভিউ কি 5 is 5 জানলাম, ভিসির মান কেমনে বের করব, ভিউর মান বের করব কেমনে, সেটাই এখন আমরা পরের পৃষ্ঠায় যাচ্ছি। দেখো 5 is concrete, 5 is ইউজ করে, আরেকটা হচ্ছে খোয়া ইউজ করে, দুইটা দুই রকম স্ট্রেংথ কিন্তু। এবং তোমরা এখানে আরেকটা লাকিলি যেটা বলবো, যে একটু আগে একটা বলছিলাম লাকিলি, সেটা তুমি দ্বিতীয় লাইন দেখতে জানার সৌভাগ্য হয়েছে তোমার। কংক্রিটের শেয়ার স্ট্রেংথ দুইটা দুই রকম, যে বই কিন্তু একটাই দেওয়া থাকে নরমাল ওয়েট, কারণ সারা বিশ্বে কিন্তু কিন্তু স্টোন চিপস দিয়ে ঢালাই হয়, সুতরাং তাদের খোয়া জানার কোনো প্রয়োজন নাই। সেজন্য যত আমেরিকান বই বলো, সব জায়গায় 5 এর একটাই ফর্মুলা, 2 রুট এফসি প্রাইম, এফসি প্রাইমের উপরেই শুধু রুট, বি ইন্টু ডি, এটা কিন্তু বাইরে, এটার উপরে রুট নাই, এবং বি এর নিচে ছোট একটা ডাব্লিউ লেখা আছে, এটা উইথ অফ দ্য বিম। আর ডাব্লিউ শব্দটা আসলে উইথ অফ বিম না, ও ডাব্লিউ হচ্ছে ওয়েব। ওয়েব বলতে বিমের ওয়েব উইথ, যেটা বিমের নিচে ঝুলে আছে ওইটার উইথকে বুঝায়। আমরা বিমের উইথ বলতে পুরোটাকেই বুঝাই, এখানে ইচ্ছা করে আরো ওয়েবের কথা বলছে, যেটা আমরা খালি চোখে দেখতে পারি, স্ল্যাবের নিচে ঝুলে আছে। ডাব্লিউ মানে ওয়েব, তো ওয়েব উইথ অথবা ওয়েব উইথ অফ বিম, বিডব্লিউ ইন্টু ডি, এটা রুটের বাইরে, রুটের নিচে এফসি প্রাইম, 2 হচ্ছে ওই যে আগেরটাই 0.75। সো এই ফর্মুলাটাই সারা বইয়ে আছে এবং সবাই ঘনহারে ইউজ করে, এবং খুব কম স্টুডেন্ট নিচেরটা জানে। তার প্রমাণ নেওয়ার জন্য তুমি ইচ্ছা করলে অনেককে জিজ্ঞেস করতে পারো, এবং আমি জানি উত্তর পেয়ে যাবে, আমার উত্তর তুমি লাকি কিনা। সো লাইটওয়েট কংক্রিটের, যেহেতু আমাদের দেশে লাইটওয়েট কংক্রিট আছে, তখন এটা জার্নাল থেকে এখানে বসানো আছে। জার্নাল মানে যেগুলো কোড তো এত সহজে 2019 এসসিআর আর বিএনবিসি যে দিবা, ওটার তো এখন পর্যন্ত কোনো কিছুই হয়নি। তো তোমাকে তো লেটেস্ট জানতে হবে, এখন লেটেস্ট সমস্ত কিছু, এই যে কোড যে চেঞ্জ হয়, এই যে কোডের মান চান যে রিসার্চ থেকে চেঞ্জ হয় আর জার্নালে বের হয়, ভ্রান্তি বা কোনো সাজেশন থাকলে সেটা অথরকে জানায় যে আপনার এখানে একটু ভুল আছে বা আপনার এখানে আপগ্রেড করেন। সো সেই আপগ্রেডেশন করে আবার জার্নালটা রিপাবলিশড হয়। ওই সমস্ত জার্নাল যেগুলি বিশ্ব স্বীকৃত, সবাই স্বীকৃত, ওখান থেকে কোডটা তখন আপডেট হয়ে যায়। তো কোড আপডেট তোমার লেটেস্ট 2019-এ তোমার লাইটওয়েট কোডটা চলে আসছে অবশ্য, বাট আমরা অনেক 2008 সাল থেকে এটা আমরা এখানে দিয়ে রাখছি আমাদের স্টুডেন্টদের জন্য জার্নাল পেপার থেকে। দেখো 2008 সালে এটা আসছে, কিন্তু কোড 2019-এ মাত্র এটা চলে আসছে লাইটওয়েট, কত বছর পরে আসছে। তো স্বাভাবিকভাবে এটা তোমরা জানলা যে লাইটওয়েট কংক্রিটের ক্রাশিং স্ট্রেংথ কম, কারণ এটা খোয়া, সেই জন্য তার শেয়ার স্ট্রেংথের সাথে মনে রাখবা ক্রাশিং স্ট্রেংথের একেবারে ওতপ্রোত সম্পর্ক রয়ে গেছে। তো
তো ক্রাশিং স্ট্রেংথ কম হওয়ার কারণে তার শেয়ার স্ট্রেংথ কত পার্সেন্ট, 25% কম। দেখতে পাচ্ছ পুরো ফর্মুলা উপরেরটাকে 0.75 দিয়ে গুণ করছে, সেটা খেয়াল রাখবা 5VC এর দুইটা ফর্মুলা। এরপরে আসো ভিউ, যেটা ক্রিটিক্যাল শেয়ার। তুমি যেমন তোমার বন্ধুর শক্তি জানতে পারছো, আমরা আমাদের শেয়ার ফোর্স তার চোখে দেখা যায় না, তার শক্তিকে আমরা যাচাই করব। তিন রকম বিম আমাদের। ফার্স্টে দেখো ফিক্স সাপোর্টেড বিম, আমার ছবি দেখা দরকার নাই, বুঝাই যায় এটা ফিক্স সাপোর্টেড বিম। তার ক্রিটিক্যাল শেয়ার ফোর্স ভিউর ফর্মুলা ডান সাইডে দেখো আছে, ভিউ সমান 1.15, ডাব্লিউ মানে ডাব্লিউটি যেটা টোটাল ফ্যাক্টর লোড 1.15 লোড সেটা, ইনটু এলএন, এলএন মানে ক্লিয়ার স্প্যান। কেন ক্লিয়ার স্প্যান? আমরা দেখতে পাচ্ছি বিহেভিয়ার, যদিও কলামের ভিতরে আছে, একটু আগে বলেছি, কিন্তু কলাম এটাকে কখনো স্বীকার করতে চায় না, জাস্ট আমি জোক হিসেবে বলছি। বাট এক্সপেরিমেন্টালি দেখা গেছে কলাম এটাকে কখন ক্রাইসিস মোমেন্টে ভাগই কন্ট্রোল করে নেয়, আর ব্যর্থ হওয়া শুরু করে তখনও সে 70 ভাগ রাখে ক্রাইসিস মোমেন্টে, 30 ভাগ তখন বিমের দিকে দেয়। তো সেই হিসাবে বিমের অরিজিনাল বিহেভিয়ার আমরা কলামের ফেস টু ফেস কে নিই। এই দেখো এলএন বারবার এলএন চলে আসে, সেজন্য ফিক্স করতে হয়। ডিভাইড বাই 2 মাইনাস ডাব্লিউটি ইনটু ডি বাই 12, ডাব্লিউ মানে ডাব্লিউটি। কিন্তু তোমার বিম যদি সিম্পলি সাপোর্ট হয়, এখানে তো আর এলএন আসবে না, আসবে এল। সো নিচের ফর্মুলায় সিম্পলি সাপোর্টেড বিম, এবং দেখতেই পাচ্ছ সেন্টার ওয়ালের মেজার করা বড় হাতের এল, ডান পাশে ভিউ ডাব্লিউটি, টি দেয়া নাই, তুমি ইচ্ছা করলে হার্ড কপিতে দিতে পারো, ডাব্লিউটি ইনটু এল ডিভাইড বাই 2 মাইনাস ডাব্লিউটি ডি বাই 2, সব সেম, শুধু এলএন নাই আর সামনে 1.15 নাই। ক্যান্টিলিভার বিম, না ক্যান্টিলিভার বিম এটা তোমাদের থার্ড লাকিয়েস্ট পয়েন্ট, এটাও বইয়ে নাই, এটা বইয়ে নাই, বাট এই শেয়ার ফোর্স তোমার এখানে দেওয়া হয়েছে তো 2008 সালের পর থেকে। সো ক্যান্টিলিভার বিমের ভি হচ্ছে ডাব্লিউটি ইনটু এলএন, এই জন্য ফর্মুলাটা একটু অন্য টাইপের, মানে ডাব্লিউটি শব্দটা লেখা যেটা কোডের বাইরে টাইপ করা হয়েছে, এই জন্য ডাব্লিউটি এলএন আমি নিজ হাতে টাইপ করে, এটা মাইনাস ডাব্লিউটি ডি বাই 12, সব সেম আছে, হালকা একটু চেঞ্জ আছে তোমার ফিক্স সাপোর্টের সাথে, উপরে যে ফিক্স সাপোর্ট হয়েছে 1.15টা নাই ওখানে, আর ডাব্লিউটি এলএন আছে বা 2 দিয়ে ভাগ নাই। কিন্তু কেউ কি বলতে পারবা যে ডাব্লিউটি এলএন 2 দিয়ে এখানে ভাগ করা হয় নাই? কিন্তু এখানে ভাগ করা হয়েছে। সামনের 1.15 এর কথা ভুলে যাও, এবং মাইনাস ডাব্লিউডি বাই 12 এর কথা ভুলে যাও। ডাব্লিউটি এলএন বাই 2 এটা কিন্তু সাপোর্টের, তোমরা জানো যে কি, বুঝতেই পারতেছো এটা কি হবে। যারা বিএমডি করছে, স্পেশালি বিএমডি অ্যাসেম্বলি জানো, তোমরা বিএমডি অ্যাসেম্বলি যারা ক্রিটিক্যালি বেসিক্যালি জানো, তারা তো পরীক্ষায় কিন্তু কখনোই বুয়েটের অ্যাডমিশন, ইউনিভার্সিটি পরীক্ষায় কখনোই কিন্তু অ্যাসিডি থেকে বিম অ্যাসিডি রাখতে বলে, অথবা অ্যাসিডি থেকে সাপোর্টের রিঅ্যাকশন বের করতে বলে। পরিষ্কার দেখতেই পাচ্ছে যদিও এটা ভিউ মানে শেয়ার ফোর্স, বাট সামনেরটা অবশ্যই সাপোর্টের রিঅ্যাকশন, বাট ডব্লিউ এলএন বাই 2 এটা হলো সাপোর্টের রিঅ্যাকশন, এবং সাপোর্টের রিঅ্যাকশন ফেজ থেকে সে দূরে সরে গেছে, এই জন্য শেয়ার ফোর্স কমছে। স্বাভাবিকভাবে শেয়ার ফোর্স ডায়াগ্রাম দেখবা, এসএফডি শুরুতে সবচেয়ে বেশি, তারপর আস্তে আস্তে কমতে থাকে, মিড স্প্যানে 0 হয়। তো এখানেও দেখো কমে গেছে মাইনাসে, যত আস্তে ডি ডিসটেন্স দূরে আমরা ভিউ বের করতেছি, সেজন্য একেবারে ফেসে শেয়ার ফোর্স হচ্ছে ডাব্লিউটি এলএন বাই 2, যেটা রিঅ্যাকশন সেটাই তার। কিন্তু সাপোর্টের ফেজ থেকে যেহেতু আমরা ডি ডিসটেন্স দূরে ভিউ বের করি, সেই জন্য সমপরিমাণ শেয়ার ফোর্স কমছে। ক্যান্টিলিভারেও সেই জন্য কিন্তু ডাব্লিউটি এলএন অনলি 2 দিয়ে ভাগ করা হয়নি। ওকে, তোমরা দেখলে এতটুকু পর্যন্ত, যতটুকু আমরা দেখালাম তোমাদের, যে কংক্রিট স্ট্রেংথ 5VC এন্ড shear critical shear force strength view calculation matters, এবং লাস্টে যে আমরা যদি বের করতে চাই টোটাল, নাও তুমি যদি ধরে নাও তোমার শক্তি তোমার শত্রুর চেয়ে কম, শত্রু যদি আঘাত করতে আসলে তাকে রেজিস্ট করতেছো তোমার শক্তি প্লাস তোমার বন্ধুর শক্তি, নাও তাই এখানে ভিউ সমান কংক্রিটের শক্তি 5VC প্লাস তোমার বন্ধুর শক্তি 5VS, এস মানে স্ট্র্যাপ, আর সি বিসিসি হচ্ছে কংক্রিট। তাহলে তোমার যে শক্তি আর বন্ধুর শক্তি মিলেই হবে ভিউ। তাহলে তোমার বন্ধুর শক্তি কত? তোমার ইনিমি থেকে তোমার শক্তি বাদ দিলে তুমি তোমার বন্ধুর শক্তি পেয়ে যাবা। 5VS সমান ভিউ মাইনাস 5VC।
সো এই পর্যন্ত কারো কোনো কিছু জিজ্ঞেস করা থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। এনিবডি কোনো কোয়েশ্চেন?